সেদিন হস্তিনাপুরের ভরা সভায় ঠিক বস্ত্রহরণের মুহূর্তে দ্রৌপদী চোখে জল নিয়ে যুধিষ্ঠিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, একবার আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন, আজকে আপনি কাকে হারিয়েছেন, আমাকে না নিজেকে? কারোর মুখে কোনো কথা নেই। গোটা সভাটাই ছিল নীরব দর্শক। এই পুরো ঘটনাটা নির্বাক দৃষ্টিতে দেখা ছাড়া সেদিন যুধিষ্ঠিরের আর কিছুই করার ছিল না। কারণ ততক্ষণে তিনি তার নিজের রাজ্য, নিজের 4 ভাই, নিজেকে, এমনকি তার স্ত্রী দ্রৌপদীকেও তিনি হারিয়ে ফেলেছেন, যার সবকিছুর পেছনে ছিল একটাই খেলা, পাশা খেলা। আদতেই পাশা খেলা কিন্তু কোনোদিনও ভাগ্যের খেলা ছিলই না। কারণ একটু ভেবে দেখুন, পাশার গুটি তৈরি হয়েছিল শকুনির মৃত বাবার হাড় দিয়ে, আর তার বাবার আশীর্বাদে শকুনি নিজের ইচ্ছে মতো চাল ফেলতে পারত। সুতরাং এই গোটা পাশা খেলাটা একটা সিস্টেমে ঢোকার দরজা ছিল মাত্র, যেখানে যুধিষ্ঠির প্রবেশ করে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, সম্পূর্ণ শকুনির কন্ট্রোলে চলে আসে। আর এর থেকেও ভয়ানক বিষয় হলো শকুনির মস্তিষ্ক প্রসূত ওই খেলা আজও আমাদের সমাজের মধ্যে প্রত্যেক মুহূর্তে চলে যাচ্ছে। শুধু চালাকি করে নিজের রূপটা বদলে নিয়েছে। সেদিনের কাঠের তৈরি পাশা আজকে রূপ নিয়েছে ফাইল, ক্ষমতার প্রভাব, লবি, মিডিয়া, ন্যারেটিভ। সে সময় পাশা খেলার মঞ্চে নিয়ম থাকতো অনেক, কিন্তু অবিচার হতো সবার সামনেই। কারণ শকুনি জানতো খেলার ফলাফল কি হবে। ঠিক তেমনি আজকের সিস্টেমেও আইন আছে, সংবিধান আছে, তর্ক বিতর্ক হয়, এমনকি ভোট দেওয়া হয়, কিন্তু ফলাফল লেখা হয়ে যায় খেলা শুরুর অনেক আগেই। সেদিনে সবাই যখন দ্রৌপদী অপমানিত হচ্ছিল, লাঞ্ছিত হচ্ছিল, তখন ভীষ্ম, দ্রোণ, বিদুর সবাই চুপ ছিল। অদ্ভুতভাবে আজকের দিনেও যখন কোনো নারী অপমানিত হয়, তখন আমাদেরই মধ্যে লুকিয়ে থাকা ভীষ্ম অর্থাৎ নৈতিকতা নিষ্ক্রিয় হয়ে যায়, দ্রোণ অর্থাৎ জ্ঞান পক্ষপাতী হয়ে যায়, আর বিদুর অর্থাৎ সত্য একা হয়ে যায়। আর তাই তো এই সমাজে ভালো মানুষেরা চুপ থাকে, জ্ঞানীরা আজও নিজের চাকরি বাঁচায়, সত্যবাদীরা একা হয়ে পড়ে। শুধু মাথায় রাখবেন, আপনার সজ্ঞানে কিংবা অজ্ঞানে শকুনি কিন্তু নিজের পাশা খেলেই চলেছে, শুধু আমরা হলাম তার চা। তবে ঘাবড়াবেন না, কারণ মায়াবী এই খেলার অন্তিম পরিণাম ছিল কিন্তু কুরুক্ষেত্র।